আমরা গতকালকে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক আলোচনা করলাম। আপনারা কিরকম কি বুঝলেন? আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে কেন দিয়ে মানে পাঠাইছেন আর আমরা কি করি। তিনি তার মানে পিওরিটি দিয়ে, পবিত্রতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আর আমরা মনে করলাম যে আমি যেটা বুঝি সেটাই ভালো, এবং নিজের নবস মানে মনের আকাঙ্ক্ষা, যে এক্সট্রিম থাকে চাহিদা বা আকুতি, সেটাকে আমি মেটাতে পারলাম না, কন্ট্রোলে রাখতে পারলাম না, আমি করে ফেললাম। গতদিন একটা উদাহরণ দিলাম না, যে টিভিতে আমরা দেখেছি যে সার, এমপি সার ভেজালটা দিচ্ছে কিভাবে, ইটের টুকরা এবং ওই ছোট ছোট আখির গুলাতে লাল কালারের, মানে এমপি সারটা একটু লালচে টাইপের কালার হয়, ওরকম রং মিশায় ইয়ে করছে। কেন? কারণ ওই মানুষ মনে করছে এইভাবে যদি 2 বস্তায় 1 বস্তা ভেজাল দিতে পারি, তাহলে তো আমার 1 বস্তা এমপি সার মানে প্রায় 1000 টাকা দাম, 1200 টাকা, আমার 1200 টাকা মুনাফা হয়ে গেল। এই চিন্তা চেতনায় কিন্তু সে এই কাজটা করেছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা নেচারের শেখানো জিনিস নিয়ে আমরা এই কাজটা মানে বেশি প্রফিট পেতে বা নিজের স্বার্থটাকে চিন্তা করে আমরা করি। তো অ্যাডাল্টারাস নিয়ে তো অনেক আলোচনাই হলো, খুব ঠান্ডা ভাবে আপনার ভিডিওগুলো শুনলে আবার বুঝতে পারবেন যে অনেক বিষয়ের মধ্যে জড়িয়ে আছে। তো অ্যাডাল্টারাস আমরা আরো অনেক ক্ষেত্রে নিতে পারি। যেমন ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, এসে সে ইতিমধ্যে অনেক ওষুধ খায়, পেশেন্ট অনেক ওষুধ খায়, বিভিন্ন ডাক্তারের কাছ থেকে যায়, কিন্তু সে আপনাকে জানালো না। হ্যাঁ, ধরেন যে হাইপার টেনশনের পেশেন্ট ইতিমধ্যে এলোপ্যাথি ওষুধ খায়, কিন্তু আপনার কাছে এসেও সে এই বিপি কন্ট্রোল করার জন্য ওষুধ নিতে চায়, কিন্তু আপনাকে সে জানালোই না যে সে এলোপ্যাথি ওষুধ খায়। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাডাল্টারাস নিতে পারবেন। তো অ্যাডাল্টারাস আমরা যে যে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি সেগুলো হলো, ফার্স্ট একদম লিটারাল, মানে ডিকশনারি মিনিং যেটা, যৌন সংশ্লিষ্ট, ফিজিক্যাল রিলেশন রিলেটেড, এটা নিতে পারেন। দ্বিতীয়ত, তার জীবন সঙ্গীর ছাড়া অন্য কারো, কিন্তু বললাম এটাই প্রথম, দেখা যাচ্ছে যে আরেকজনের সাথে যখন রিলেশন তৈরি করে ফেললো, সেটা হতে পারে। বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে, যেমন আপনার বন্ধুর মানে ওই পেশেন্ট বা ওই পার্সন তার বন্ধুর সাথে, বন্ধু শত্রুর সাথেও সে বন্ধুত্ব করছে, এরকম ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তারপরে এই যে ডাক্তার, মেডিসিন, আপনার যেটা বললাম যে বিপি বেড়ে গেছে, অ্যালোপ্যাথি খাচ্ছে, আবার আপনার কাছে এসেও খেতে চাচ্ছে, কিন্তু সে আপনাকে বলতেছে না, তাহলে ডক্টর এবং মেডিসিন এদের ক্ষেত্রেও হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের খাবার, হ্যাঁ, সেই মিক্সিং করে খাচ্ছে, এগুলা নিয়েও, বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট নিয়েও মিলাই জুলাই খাচ্ছে, এটা নিয়েও হতে পারে। ঠিক আছে? তো অ্যাডাল্টারাসের ক্ষেত্রে মানে আমরা কি দেখি, যে শিশুদেরকে আমরা নিষ্পাপ মনে করি, তাই না? তাদের হৃদয় একদম পবিত্র, মন পবিত্র, এরা মানে যাই করুক আমরা তাদেরকে মনে করি যে তারা ঠিক মতো মানে তাদের বিচার বিশ্লেষণ তো এরকম নাই, ওরা ওরকম খারাপ ইয়ে করতে পারবে না। কিন্তু অ্যাডাল্টারাসের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে হয় যে শিশুরা তাদের এই নিষ্পাপ যে বিষয়টা সেটা হারায় ফেলে, তার পবিত্রতা হারায় ফেলে। হ্যাঁ, তার প্রিয়জন বা অভিভাবকদের বিশ্বাস হারায় ফেলে, এবং তারা যে কমিটমেন্ট করে, ছোট বাচ্চারাও কিছু কমিটমেন্ট রাখে, সেটা তারা ধরে রাখতে পারে না। যেমন ধরেন যে একটা শিশু, একটা বালক,
বলে বাড়ালো যে আমি স্কুলে যাব, বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হলো, কিন্তু তার বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখতে গেল সিনেমা হলে। অথবা বলল যে আমার গ্রুপ স্টাডি করতে হবে, আমি বন্ধুর বাসায় যাব, বন্ধুর বাসায় যে পড়ালেখা করব। এই যে এখন 6-7 এর বাচ্চাদের বন্ধু খাতা তৈরি করতে হয়, কয়েকজন মিলে একসাথে যাই, বাসায় বলে বেড়ালো যে আমি বন্ধুর বাসায় যাচ্ছি, এটা করব। কিন্তু দেখা যাচ্ছে যে সে বন্ধুর বাসায় গেল না, হয়তো কোথাও যে মোবাইলে ভিডিও দেখতেছে, বিড়ি খাচ্ছে, নেশা করছে, এগুলো করতেছে। এটাও কিন্তু অ্যাডাল্টারাস হতে পারে। একদম ছোট বাচ্চা, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও আমরা পাই, যখন তাদের মানে যখন মানে প্রয়োজনের সময় পিতামাতা ছাড়া অন্য কারোর সাথে খেলবে না, কারো কাছে যাবে না। ভালো করে বুঝেন, একদম মা বাবা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু ধরেন কেউ একটু ফুসলালো, একটু চকলেট দিল, হ্যাঁ, তখন সাথে সাথে পিতামাতার কোল থেকে নেমে লাফ দিয়ে তারপরে চলে গেল। এটাকেও কিন্তু আমরা অ্যাডাল্টারাস নিতে পারি। হ্যাঁ, তারপরে রুগীরা এসে এরকম কথা বলে যে ডাক্তার সাহেব, আমি আপনার কাছ থেকেই শুধু ওষুধ নিব, আর অন্য কারো কাছ থেকে ওষুধ খাবো না। আমি একটু পরে একটা কেস শেয়ার করবো আপনাদের সাথে। তো তার সাথে থাকা তার অ্যাটেন্ডেন্স, তার বউ হতে পারে বা যে আসছে, তবে ডাক্তার সাহেব আবার বলেন না, প্রত্যেক ডাক্তারের কাছে যায় যে এই কথাই বলে, আবার সবার ওষুধই খায়। এটাও কিন্তু একটা অ্যাডাল্টারাসের ভাবনা। অ্যাডাল্টারাসের সাথে খুব কাছাকাছি একটা রুব্রিক্স মিলে যায়, সেটা হলো পারফিডিয়াস। হ্যাঁ, PERFIDIUS। আমি পারফিডিয়াসটা একটু কপি করে দিই, এর মধ্যে ফসফরাস আছে। সবাই দ্রুত জয়েন করেন, হ্যাঁ, এই কথাটা এখানে লিখলে হবে না, ওটা লিখতে হবে আমাদের গ্রুপে, তাহলে সবাই দ্রুত জয়েন করবে। তো পারফিডিয়াসটা কি? এর ডিকশনারি মিনিং হচ্ছে ডেলিবারেটলি ব্রেকিং ফেথ, ইচ্ছাকৃতভাবে বিশ্বাস ভঙ্গ করা, ইচ্ছাকৃতভাবে। এই জিনিসটা কেমন? একবার একটা মহিলা পেশেন্ট আসছিলেন, ফিমেল পেশেন্ট আসছিলেন। তো আমরা তো খুব ওপেনলি কথা বলি, একদম বেডের খবরও নিই। তো একটা সময় ওরকম হয়ে যায়, সময় দিই। তো তার সাথে কথা বলতে বলতে তিনি বলছেন যে তার বসের সাথে তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, রিলেশন আছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। কেন বলছে? কারণ হিসাবে বলছে যে তার স্বামী তাকে মোটেই সুখী করতে পারছিল না, ফিজিক্যালি সে স্যাটিসফাইড না, আবার তাছাড়া তার ইনকামও কম। হুম, তো মহিলাটাকে এই জন্য ওই জব করতে হয়। তো মহিলাটা তার বাচ্চাদেরকে আহ, এইখানে ভালো স্কুলে পড়াতে চায়, এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেক খরচ আর কি। সেই স্কুলে সে পড়াতে চায়, তাদের ভালোভাবে মানুষ করতে চায়। এই জন্য সে বসের সাথে কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য, এক্সট্রা ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস নেওয়ার জন্য সে কিন্তু একটা সম্পর্কে জড়ায় পড়ে। তো এই ক্ষেত্রটা অ্যাডাল্টারাস আপনি নিচ্ছেন, ঠিক আছে, অ্যাডাল্টারাসের থেকেও এটা পারফেক্ট হবে পারফিডিয়াস, এই রুব্রিক্সটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম? মানে পারফিডিয়াস এর মধ্যে অল্প পরিমাণের মিথ্যা বলার পরে ফলে যদি কোনো ভালো কিছু হয়, একটু ভালো কিছুর জন্য সে মিথ্যা কথা বলতেছে বা এই রিলেশনে সে জড়াচ্ছে, কিন্তু ওটা তো অপরাধ, নেচারের এগেনস্টে তার যাওয়া, পবিত্রতা হানি করা, তাই না? সে যদি মিথ্যা কথাও বলে তাহলে মিথ্যা তো মিথ্যাই, সেটা ভালোর জন্য মিথ্যা হলেও তো মিথ্যা। তো পারফিডিয়াস হচ্ছে কোন একটা পরিস্থিতির ক্ষেত্রে ঘটে। হ্যাঁ, আর একটা পরিস্থিতি, এই মহিলাটা যদি হাজবেন্ড তাকে ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারতো, ফিনান্সিয়াল যে নিড সেটা যদি সে ফুলফিল করতে পারতো, তাহলে এই মহিলা ডেফিনেটলি তার বসের সাথে
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হয়তো জড়াতো না, কিন্তু তার ওই ফায়দার জন্য সে কিন্তু গেছে, তাই এটা হচ্ছে পারফিডিয়াস। তাহলে কোন একটা পরিস্থিতির ক্ষেত্রে ঘটে। আর অ্যাডাল্টারাসের ক্ষেত্রে হচ্ছে পবিত্রতাটাই পুরাটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পবিত্রতাটা একদম কমপ্লিটলি ডিস্ট্রয়। হ্যাঁ, মূলত মানুষ অ্যাডাল্ট্রিতে জড়ায় তার অতিরিক্ত বেনিফিট বা তার মনাকাঙ্ক্ষা, আরো আরো অনেক আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য, বা জীবনে মজা নিতে হবে, মজা নেওয়ার জন্য এই সুযোগটা নেয়। অ্যাডাল্টিতে যে মানে যে পার্সন অ্যাডাল্টি করছে তার দোষ থাকে, যা দিয়ে করছে তার থাকে না। যেমন ধরেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বইয়ের যেমন দেখা যাচ্ছে যে ইয়ে থাকতেছে সেরকম, মানে ধরেন যে আমি এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্সে জড়ালাম আরেকজনের বউয়ের সাথে, তাহলে কি হলো, আমার বউ কিন্তু বুঝলো না যে আমি আরেকজনের সাথে জড়াচ্ছি, আরেকটা মহিলার সাথে, এবং যে মহিলার সাথে জড়ালাম তার পার্টনার মানে তার হাজবেন্ডও কিন্তু এই খবরটা রাখলো না। হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম? যদি দুইটা ম্যারিড কাপলের মধ্যে এটা হয়ে থাকে, ডিকশনারি গুলাতে বলা আছে যে মানে অ্যাপারেন্টলি যে অ্যাডাল্ট্রি সেটাতে অবশ্যই একটাকে ম্যারিড হতে হবে, ডিকশনারির ব্যাখ্যা। কিন্তু আমরা তো খুব ডিপ লেভেলে বুঝলাম অ্যাডাল্ট্রি। অ্যাডাল্টারাসের যদি আমরা একটা সমীকরণ দাঁড় করাতে চাই, তাহলে এই সমীকরণটা এরকম হতে পারে, আপনারা লিখে নিতে পারেন। কমিটমেন্ট বা বিশ্বাস ভঙ্গ করা দিয়ে একটা কমিটমেন্ট, কমিটমেন্ট বা বিশ্বাস ভঙ্গ করা, তারপর হলো তার সাথে যোগ হলো বিশ্বাসঘাতকতা, তার সাথে যোগ হচ্ছে মিথ্যা, তার সাথে যোগ হচ্ছে অন্যকে আঘাত করা, বিশেষ করে তার সঙ্গীকে। হ্যাঁ, এটা একটা একটা ছোট একটা ইকুয়েশন আমরা বলতে পারি। তো বর্তমান জামানায় যে কেউ অ্যাডাল্টিতে জড়িয়ে পড়ছে একদম এই মানে আমরা যেটাকে শব্দগত অ্যাডাল্ট্রি বলি, এটার একটা অন্যতম কারণ কিন্তু আমাদের ওপেন সাংস্কৃতিক যে চিন্তা চেতনা, এবং দেখবেন যে সিনেমা নাটকে একদম উন্মুক্ত ভাবে কিসিং দেখাচ্ছে, সেক্স দেখাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। এই জায়গাগুলো থেকেই মানুষ কিন্তু অ্যাডাল্টিতে যায়। আচ্ছা, আরো কিছু উদাহরণ দিই কেন্দ্রিক। সেটা হচ্ছে আমি যেমন গতদিন বললাম যে সারের মধ্যে ভেজাল দিয়েছে, এরকম আপনারা দেখবেন যে চালের দোকানদার অতিরিক্ত লাভের আশায় চালের মধ্যে ওই যে পাথর আখির বলে আর কি, আমরা আখির বলে, আপনারা হয়তো বলেন যাই না, এগুলো মিক্সড করতেছে। দুধ আলা দুধের মধ্যে পানি মিক্সড করতেছে। তারপরে মহিলা কর্মী, ওই যে যেটা বললাম একটু এক্সট্রার কথা, বসের সাথে এক্সট্রা সুবিধা নেওয়ার জন্য সম্পর্কে জড়ায় যাচ্ছে। এমনকি ছোট বাচ্চারা হোমওয়ার্ক করেনি, স্কুলে যেয়ে বলতেছে যে দাঁত ব্যথা বা খুব স্টমাকে পেন করছিল, এই কারণে এক ধরনের মিথ্যার আশ্রয় নিচ্ছে। এটাকেও আমরা অ্যাডাল্ট্রির মধ্যে নিতে পারি। ঠিক আছে? অ্যাডাল্ট্রি নিয়ে আর আপনাদের সাথে শেয়ার করার মতো অনেক আছে, আর আমি বলতেছি না, আমি কয়েকটা কেসের দিকে চলে যাই। ঠিক আছে? আমি কি গত দিনের ওই কেসটার কথা বলেছিলাম না, বাচ্চার কথা? আজকে ক্লিয়ার করবেন বলেছিলেন। ভুলে গেছি, মাথায় এখন অনেক কিছু আর রিকল হচ্ছে না। আচ্ছা, একটা কেস দিয়ে শুরু করি। একটা পেশেন্ট আসছিল, বেসিক্যালি এই পেশেন্টটার হচ্ছে ডান পায়ের আঙ্গুলে গ্যাংগ্রিন হয়েছে। গ্যাংগ্রিন তো বুঝেন,
ডায়াবেটিস রোগীদের হয় ঘা থেকে একদম পচে যাওয়ার মতন অবস্থা। গ্যাংগ্রিনের এলোপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে ওরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে যখন কাজ হয় না তখন বলে যে এটা অ্যাম্পুট করে বাদ দিয়ে দিতে, মানে কেটে ফেলে দিতে হবে, তাই না? যত আর্লি কাটা যায় তত আর্লি কাটতে হবে, নাহলে ধীরে ধীরে দেখা যাচ্ছে ওই অঙ্গ পুরা কেটে ফেলতে হচ্ছে। গ্যাংগ্রিনে এই জিনিসটা হয়। তো এই পেশেন্ট প্রায় 15 বছর ধরে ডায়াবেটিস মানে একদম টাইপ 2 সে ভুগছে। তো সামহাউ তার যেভাবে হোক ওই ডান পায়ের আঙ্গুলে গ্যাংগ্রিন হয়ে গেছে। তো পেশেন্ট তার ওয়াইফকে সাথে নিয়ে আসছে। তো পেশেন্ট বলতেছে যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এ পর্যন্ত কি কি করলেন ট্রিটমেন্ট, এটা কমন প্রশ্ন আমরা করি যে কতদিন থেকে ভুগতেছেন, এই পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করেছেন। তো বলা মাত্র বলছে হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার কসাই ডাক্তার বলে যে আঙ্গুলটা কেটে এক্ষুনি বাদ দিতে হবে, আজকেই প্রিপারেশন নিয়েছেন, আজকেই কেটে বাদ দিয়ে দিই, নাহলে পরবর্তীতে পুরা পাটাই কেটে বাদ দিতে হবে। আমি বললাম যে তাহলে বাদ দিয়ে দিতেন। বাদ দিলেন না কেন? না বাদ দিব কেন, আমার তো কোনো সমস্যাই হয় না, মাঝে মধ্যে একটু একটু অস্বস্তি লাগে এইটুকুই। তো ডাক্তার সাহেব আমি আপনার অনেক নাম ডাক শুনছি, হ্যাঁ আমি শুনেছি আপনি সব রোগ সারাতে পারেন, আমি জানি আপনি আমাকে সুস্থ করে তুলতে পারবেন। তো এবার পেশেন্ট মানে পেশেন্টের ওয়াইফের সাথে কথা বললাম। তখন তিনি বলতেছেন যে এই ভদ্রলোক ওই লাস্ট যে ডাক্তারের কাছে গেছিলেন, যে ডাক্তার ইনপুট করে কেটে বাদ দিতে বলেছে, সে ডাক্তার যখন ইনপুট করে বাদ দেওয়ার কথা বলল তখন উনি তারপর করে আরো কয়েকজন মেডিসিনের ডাক্তার, তারপরে আরো কয়েকজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেছেন। হ্যাঁ, তারপরে অ্যালোপ্যাথি ডাক্তার তো গেলেনই, আবার আয়ুর্বেদিক কাছেও গেছে, কবিরাজের কাছে গেছে, এমনকি হুজুরের কাছে যেও পানি পড়া নিয়ে সব একসাথে খাচ্ছে, এটা ওয়াইফ বলতেছে। তো আমি বললাম যে এত কিছুর সাথে তাহলে এই আমাদের এই ওষুধ খাওয়ার দরকার কি, আমার কাছে কেন আসলো? হ্যাঁ, তো পেশেন্ট বলছে যে স্যার সব ওষুধ একসাথে খেলে ক্ষতি কি? আসলে আমার মনে হয়েছে যে সবগুলো আমি করতে থাকি, কোনো না কোনো একটাতে তো কাজ হবে। আর স্যার আপনি যদি আমাকে বলেন, না বলতেছিল যে স্যার আপনি যদি আমার মতন এরকম অবস্থায় পড়তেন তাহলে আপনিও ঠিক এই কাজ করতেন। তবে আমি আজকে বলছি আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি যদি বলেন যে অন্য ওষুধগুলো বাদ দিতে হবে আমি ওগুলো বাদ দিয়ে দেবো। এই যে কথাগুলো বলছে অমনি তার ওয়াইফ সাথে সাথে, আমি জিজ্ঞাসাও করি, সাথে সাথে সে বলতেছে ডাক্তার সাহেব উনি প্রত্যেক ডাক্তারের কাছে যাই এই কথা বলেন। হ্যাঁ, তো এই পেশেন্টকে ফসফরাস দেওয়া হলো। হ্যাঁ, তো ফসফরাস দেওয়ার এই পেশেন্ট অনেকদিনই ওষুধ খেয়েছে, আমরা পটেন্সি বাড়াইছি, 15 মালে গেছি, এইভাবে বাড়ায় তার আর ওইটা কেটে বাদ দিতে হয়নি। মোটামুটি প্রায় বছর খানিক লেগেছিল তার ওইটা রিকভার হইতে, এবং তার ওই যে কষানির মতন আসতো ইয়েগুলো ছিল সেগুলা নাই। তো এইটুক জায়গায় আপনাদের মাথার মধ্যে কি কি আসতে পারে চিন্তা করেন দেখি, একজন বা দুইজন বলেন। অ্যাডাল্টারাস তো আছেই স্যার, তারপরেও হিপোক্রেসিও আছে। অ্যাডাল্টারাস আর হিপোক্রিসি ধরতে পারছেন, তাই না? অ্যাডাল্টারাস কোন জায়গায়? সব ওষুধ একসাথে খাইলে কি হবে, আর সব ডাক্তারের কাছে যে একই কথা বলে। একই কথা যায়, এটা হিপোক্রিসি। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর। আমার মনে হয় যারা একদম নতুন আছেন এবং যারা এই 3টা ক্লাস করেছেন তারাও এটা পারার কথা। আর একটা রুব্রিক আছে ডোর টু ডোর, কি যেন একটা, মানে প্রত্যেক ডাক্তারের কাছে। রুব্রিকে যেন না, রুব্রিক্সে গেলে যেটা হবে আপনি মিসগাইডেড হয়ে যাবেন। আপনি এই যে পুরা ভাবনাটায় আমি গতকাল থেকে যে আলোচনাটা করলাম সে কিন্তু একটা মিক্সিং করলাম, আর বলে ক্ষতি কি আছে, তাই না? তুমি কি করছো, মানে
রুব্রিক্স হচ্ছে একটা টুলস। আপনি যখন রুব্রিক ওরিয়েন্টেড হয়ে ট্রিটমেন্টে যাবেন, আমি আপনাদেরকে শেখানোর জন্য রুব্রিক শেখাই, ডেফিনেটলি শিখতে হবে, কিন্তু রুব্রিক্স নিয়ে আপনি ইয়েতে যাবেন না, মেডিসিন সিলেকশনে যাবেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। এই পেশেন্ট কি করছে, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, তাদের কাছে ওষুধ নিচ্ছে, একসাথে খাচ্ছে, আবার বলতেছে একসাথে খেলে ক্ষতি কি। তার মানে কি, সে ওষুধের বা ট্রিটমেন্টের শুদ্ধতাই নষ্ট করে ফেলেছে, ভেজাল মিশাই দিচ্ছে, তাই না, পিওরিটিটাকে নষ্ট করে ফেলেছে। আবার হিপোক্রেসি, পেশেন্টটা আসলে একটা ভণ্ড, তাই না, তার ভণ্ডামি তার স্ত্রী ফাঁস করে দিল। সব ডাক্তারের কাছে যে বলে যে আপনি যা বলবেন তাই শুনবো, আপনার ওষুধ দেওয়াটাই আপনার দেওয়া ওষুধটাই খাবো, অন্যগুলা খাবো না, আর বাড়িতে এসে কিন্তু সবগুলো একসাথে খাচ্ছে। ফসফরাসের ডাক্তারের উপরে বেসিক্যালি মানে এদের মধ্যে এক ধরনের হেল্পলেসনেস ফিলিং থাকে, এবং ডাক্তারের উপরেও দেখা যাচ্ছে অনেক সময় সে হেল্পলেসনেস হয়ে পড়ে, আশা ভরসা থাকে না। যদি আশা ভরসা থাকতোই তাহলে অ্যালোপ্যাথি যে পরে প্রফেসরের কাছে গেল, তার ওষুধ নিয়ে সে কিন্তু খেত না। ঠিক আছে, এই বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় দৌড়া, আমরা কখন বিভিন্ন জায়গায়, ধরেন আমি আমাদের ডক্টর আমিনুল ভাইয়ের কাছে হাত পাতলাম, আমি ডক্টর শহীদুল ভাইয়ের কাছে হাত পাতলাম, কখন আমি পাতবো, কখন যাব, এনি আইডিয়া? যখন আমি নিজে অসহায়, আমার আর উপায় নাই, তাই না, নিজে যখন অসহায় ফিল করবো তখন কিন্তু যাব। আবার এই পার্সনে কিন্তু যথেষ্ট ধৈর্য আছে, পার্সিভারেন্সও কিন্তু তার মধ্যে অধ্যবসায় আছে, কিন্তু যখন দেখছে যে তাড়াতাড়ি আরাম হচ্ছে না, আবার তার বলতেছে যে এটা কেটে ফেলতে হবে, তখন সে ডাক্তার চেঞ্জ করতেছে, আবার একটা ডাক্তারের কাছে গেল, ওষুধ খেলো, হচ্ছে না, আবার ডাক্তার সে পাল্টাচ্ছে। হ্যাঁ, আবার অনেক ডাক্তার পাল্টায়, কারণ সে ডাক্তারের কাছ থেকে চায় যে সে ডাক্তার তাকে লাইট দিক, অন্ধকার থেকে বাড়েন, এটাও কিন্তু ভাবনা ভাবা যায়, যদি আমরা রুব্রিক্স নেব না। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কিন্তু অ্যাডাল্টারাস পাচ্ছি, হেল্পলেসনেস ফিলিংও পাচ্ছি, হিপোক্রেসি পাচ্ছি, আবার আপনি বললে মেনে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম, ইয়ে করবো, তার মানে ইল্ডিং ডিসপোজিশনও কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, ডক্টর রোম বলেন। সম্ভবত চাপা পড়ে গেছে হাতে। স্যার, হ্যাঁ, ও আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ ওই যে মানে সে যে সব ওষুধ খাচ্ছে, হুম। কিন্তু সেটাকে তো সে অন্যায় মনে করছে না, সে বলছে সবগুলো ওষুধ খাইলে ক্ষতি কি। অন্যায় মনে করছে বলেই তো বলছে, আপনি যদি বলেন তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, যদি না হতো তাহলে তো সে কথাই বলতো না। আচ্ছা, এই ঠিক আর আছে, থ্যাংক ইউ স্যার। মূল কথা কি, সে ট্রিটমেন্টের পবিত্রতাটাই নষ্ট করে ফেলেছে। প্রত্যেকটা ট্রিটমেন্টের তো একটা পিউরিটি থাকে, পিউরিটিটাই সে নষ্ট করে ফেলেছে একদম খুবই স্পষ্ট ভাবে। আচ্ছা, এবার ওই কেসটা কি বলেছি কিনা জানি না, আচ্ছা আমি বলি। সেটা হলো যে ওই ক্লাস 3-তে পড়ে বাচ্চাটা তার মায়ের সাথে আসলো, 3 মানে 8 বছর, 1 সপ্তাহ ধরে তার জ্বর, সর্দি, কাশি, নাপা খাওয়ার পরে জ্বর কন্ট্রোল হয়েছে, কিন্তু কাশিটা বেড়ে গেছে। হ্যাঁ, তো দেখেন, নাপা খেলেও কাশি বাড়লো, আমি রাস্টক্স খেলাম, আমারও কাশি বাড়লো, মানে আমি রাস্টক্স যে হিসাবে খেলাম সেটা হলো নাপা স্টাইলে খেয়েছি, এই কারণে এটা হলো। হোমিওপ্যাথি ওষুধ দিয়েও অ্যালোপ্যাথি স্টাইলে হয়ে যায় আর কি। তো সন্ধ্যার পর থেকে কাশি বাড়তে থাকে, তো রাত যতই বাড়ে কাশিটা বাড়তে থাকে, কোনো প্রকার কফ এখন আর ওঠে না, নাপা খাওয়ার পরে সর্দিটা আর ঝরছে না। তো বাচ্চার মা সন্ধ্যা 7টার দিকে নিয়ে আসছে, তখন দেখে যে বডি টেম্পারেচার, মানে আমরা দেখলাম হলো ওরকম নাই, 99। তো চেম্বারে বসেও সে কাশছে। তো জিজ্ঞাসা করলাম কাশি যখন বাড়ে তখন সে কি করে, তো মা বলছে যে সে আমার কাছে চলে আসে, আমার আশেপাশে সে থাকতে চাই, আর বলে যে আমার পিঠটা ঘষে দাও। অনেকক্ষণ ঘষার পরে দেখি তার কাশিটা কমে গেছে। তো আর কি করে, তো বলে যে ওর বড় বোনকে খুব ভালোবাসে, তার কাছে সে থাকতে চায়, তাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়, তাকে মানে তাকে জিজ্ঞাসা করে কেন তার কাশি হচ্ছে,
কেন কাশি হচ্ছে, কিভাবে কাশি ভালো হবে, তার কাশি কেন ভালো হচ্ছে না, এবং নানান প্রশ্ন করতে থাকে। তো বাচ্চাকে খেয়াল করছিলাম, তার চোখ দুটো খুব কিউরিয়াস। ওই যে যেটা সেদিন বললাম যে তার চোখের মধ্যে আঠা লাগানো আছে, আঠাটা কোন জায়গায়, আমি কি করছি আমার দিকে, যেখানে যেখানে যাচ্ছে আমার প্রত্যেকটা গতিবিধি সে পর্যবেক্ষণ করছিল। একবার আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, তোমার এখন কেমন কাশি হচ্ছে? বাচ্চা বলছে এটা ভালো হচ্ছে না কেন, কখন ভালো হবে? তো এটাই করে তাকে ফসফরাস দেওয়া হয়েছিল এবং 3 দিনের জন্য প্লাসিবো দেওয়া হলো। তো ফলো আপ তো আমি দিয়ে দিয়েছিলাম যে কাশিটা ওই রাত্রে ছিল, কিন্তু পরের দিন ধীরে ধীরে কাশিটা কমা শুরু হয়ে যায়, আর রাত্রের বেলা থেকে তার পরের দিন রাত থেকে আর তার কাশি ছিল না। তো 3 দিন পরে তার মা বললো যে এখন আর কাশি টাশি নাই। তো এখানে আপনারা অনেকে আলোচনা করেছিলেন, হ্যাঁ। তো এখানে লাইট ডিজায়ার ফোন নিয়ে আমরা সেদিন একটা ভিডিও দিয়েছিলাম, সালফার বলেছিলাম, একটা গ্লোব হাতে নিয়ে ওই পার্সন গ্লোবটা খুলে দেখতে চাচ্ছিল যে কিভাবে গ্লোবটা ঘোরে। আমাকে কে সৃষ্টি করেছে সেটা আমি তো জানছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। এখন আমার মনের মধ্যে কাজ করতেছে আল্লাহকে তাহলে কিভাবে সৃষ্টি হইলো। বিষয়টা এরকমই হলো, এটা তো ঘুরতেছে, আমি দেখতেছি যার মধ্যে একটা ফ্লুইড আছে, ফ্লুইডের মধ্যে গ্লোবটা ঘুরতেছে, বাইরে একটা কাচের কভার আছে, কিন্তু কেন ঘুরতেছে বাহির থেকে বল প্রয়োগ ছাড়া সেটা দেখার জন্য সে ইয়ে করলো। এই বিষয়টা হলো অন্য লেভেলের। আর এই পেশেন্ট ফসফরাসের এরা হলো জানতে চায় যে আচ্ছা এটা কি হয়েছে, এটা আমার কিওর হচ্ছে কিনা। তো সে তো হেল্পলেসনেস, তার এটা একটু বুঝতে চাই যে কতখানি আম, মানে সে কিরকম ভুগবে, কত সময় লাগবে। একটু এক মিনিট, আমরা একটু দেখি। এরপরে আমরা কি দেখতেছিলাম, সে খুব দ্রুত ওই বোনের সাথে খুব রিলেশন, হ্যাঁ, এবং একটা ব্রাদারহুড বিষয় কিন্তু তার মধ্যে আছে, ব্রাদারহুড সেন্সেশন নিতে পারি। আরেকটা জিনিস নিতে পারি, সে কি করতেছিল, আমার প্রত্যেকটা মুভমেন্ট দেখতে পাচ্ছিল। সে রুব্রিক্স আমরা তো শিখে গেছি, আরেকটা রুব্রিক্স আমি এখানে দিতে পারি, ইয়ে করতে পারি, সেটা হলো এই রুব্রিক্সটা দেখেন, আমি একদম সরাসরি এখান থেকে কপি করতেছি। এটা হলো ওয়াচফুল চিলড্রেন। চিলড্রেন ওয়াচফুল, দুইটা মাত্র মেডিসিন আছে, ফসফরাস এবং সালফার, ঠিক আছে। ওয়াচফুল, ওয়াচফুল চিলড্রেন, ঠিক আছে। এই রুব্রিক্সটা কিন্তু এই ইয়ের ক্ষেত্রে কিন্তু নেওয়া যায়, ঠিক আছে। এটা বলার জন্য আমি রুব্রিক্সটা ইয়ে করলাম। আরেকটা কেস একটু বলি, এই রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে অনার্স পড়ে আর কি, 4th ইয়ারে পড়ে। তো সে একদম লোকাল, রাজশাহীর লোকাল ছেলে। রাজশাহীর লোকালদের তো পড়ালেখার আগ্রহ কম, তো এ মোটামুটি ট্যালেন্ট। মাকে নিয়ে সে আসছে আমাদের কাছে। তো তার স্কিন ডিজিজ, স্কিনের প্রবলেম ছিল, স্কিন স্পেশালিস্টের কাছে গেছেন। তো উনি বলেছেন যে এটা সোরাইসিস, সোরাইসিস ডায়াগনোসিস হয়েছে। তো চেম্বারে ঢুকেই একটা মিষ্টি হাসি দিয়ে আমাকে আসসালামু আলাইকুম বলে, তার কেমন আছেন, হ্যাঁ কাছে এসে মুসাফা করতেছে। তো মাথায় চলেই আসলো। এরপরে তার কবে থেকে অসুখ শুরু হয়েছে, অসুস্থতা নিয়ে মেলা কথা বললো। তো আমি তার নেচার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো মা বলতেছে যে বাড়ির সবার সঙ্গে তার সম্পর্ক ভালো, সে সবাইকে খুব স্নেহ করে, ভালোবাসে, তার প্রচুর বন্ধু, সব সময় বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে, হাসি মজা করে, হ্যাঁ। তো আমি তার ভয় সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ভয়টয় লাগে কোনো কিছু নিয়ে, টেনশন বা ভয়। তো বেসিক্যালি সে বলতেছে সে খুব সাহসী টাইপের, কিন্তু যখনই এই যে সোরাইসিসটা হলো, এই অসুখ হওয়ার পর থেকে সে খুব সহজে ভয় পাওয়া শুরু করে। রাত্রেবেলা একা থাকতে পারে না, অনেক সময় তো ভয় কান্নাকাটি করে।
তখন যদি যায় তাকে একটু বোঝানো সোজানো, একটু সান্ত্বনা টান্ত্বনা দিলে তখন থামবে। আর বন্ধুদের সাথে যখন থাকে তখন সে ভালো থাকে। যখন কেউ বলে যে এই সোরাইসিস তো ভালো হয় না, হ্যাঁ, তখন ডিপ্রেশনে চলে যায়। আর কেউ যদি বলে যে না এগুলা ভালো হয়ে যায়, এগুলা কোনো ব্যাপারই না, ঠিক হয়ে যায়, তখন সে খুব মানে উৎফুল্ল থাকে, হ্যাঁ, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাক, সে নেট ঘাঁটতে ঘাঁটতেও দেখছে যে অ্যালোপ্যাথিতে সোরাইসিসের তো হয় না, ভালো হয় না, বছরের পর বছর চলতে থাকে। এবং এর কি হতে পারে, মানে পরবর্তীতে এর আহ, জটিলতা, কমপ্লেক্সিটি কি হতে পারে, এই সব ঘেটে ঘুটে দেখছে। এগুলো দেখার পর থেকে তার খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছে, সে ডিপ্রেশনে চলে গেছে। হ্যাঁ, তো এবার সে চেম্বারে এসে সে ওই কথাগুলো বলতেছে যে স্যার এরকম দেখছি আহ, এই জিনিসগুলা, তো আসলে সঠিক কোনটা, সে সঠিক তথ্য জানতে চায়। আর তার সাথে অনেক সময় ধরে কথা বলেছি। কথা বলতে বলতে এই হঠাৎ হঠাৎ করে একটা করে কোশ্চেন করে, আচ্ছা ডাক্তার সাহেব, সোরাইসিসটা কিভাবে হয়, কোত্থেকে হলো? আবার একটু কথা টথা বলতে বলতে, আচ্ছা হোমিওপ্যাথি থেকে এই রোগটা ভালো হয়? হ্যাঁ, তারপরে আবার পরে প্রশ্ন করতেছে, এই ধরনের কয়টা কেস আপনি ভালো করেছেন, এরকম রুগী আপনি দেখেছেন, এইরকম ক্ষণে ক্ষণে তার প্রশ্ন। ঠিক আছে, তো আমি বেসিক ক্যারেক্টার বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমরা কি কি রুব্রিক্স চিন্তা করতে পারি? সে খুব সহজে ইমপ্রেশনেবল, হ্যাঁ, সহজে মনের উপর ওই যে পড়লো আর ইমপ্রেশন পড়ে গেলাম। ইমপ্রেশনেবলের তো বিশাল ব্যাখ্যা আপনাদেরকে বলেছি। তো আমরা কিন্তু ইমপ্রেশনেবল তার জন্য নিতে পারি। আমি দেখেন একটা সেট বানাইছি, এই শেয়ার করলাম। আমরা ইমপ্রেশনেবল কিন্তু নিতে পারি। তারপরে অ্যাফেকশনের রিটার্ন অ্যাফেকশন, এটা নিতে পারি। লাইট ডিজায়ার ফর নিতে পারি, একটু পর জিজ্ঞাসা করছে। কনসোলেশন এমএল, বোঝানো হলে কান্না টান্না থেমে গেল। আর কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্ট টু নো, এটাকেও আমরা নিতে পারি। হ্যাঁ, এর ব্যাখ্যাটা আমি করব, এটাকে একটু বুঝার, কেউ কিছু বলবেন? এটাও আমরা নিতে পারি। হ্যাঁ, তো তাকে ফসফরাস 30 দেওয়া হয়েছিল এবং মোটামুটি 2-3 মাস যাওয়ার পরে তাকে 50 মিসিমাল দেওয়ার পরে সে মোটামুটি সুস্থ, তার আর ইরপশন নাই। তবে সোরাইসিসের ক্ষেত্রে যে কথাটা বলা হয়, সুস্থ হওয়ার পরেও কমপক্ষে 2টা সিজন, 2টা বছর আপনাকে দেখতে হবে যে আবার ব্যাক করছে। এই হলো বিষয়। তাহলে আমি হাতে রাখলাম হচ্ছে কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান। এটা আমরা বিভিন্ন প্যাটার্নে নিতে পারি। এসে কিন্তু রুগী এসে সরাসরি জিজ্ঞাসা করবে, ডাক্তার সাহেব আপনি কি বিএইচএমএস না ডিএইচএমএস, এরকমটা কিন্তু সবসময় হবে না। তারপরেও আমরা এটা কিভাবে নিতে পারি, আমি আরো কয়েকটা কেস বলে নিই, তারপর আলোচনা আসছে। আরেকটা কেস একটু বলি। এই ভদ্রলোকের বয়স হচ্ছে 40 বছর, 40+। তার হাত পা, হাতের তালু, হাতের এই এই অংশগুলা, পা, তারপরে এই যে 2 পায়ের কুচকে, হ্যাঁ, এই জিনিসগুলো খোলা খোলা ইডিমা টাইপের আর কি। এবং 2 দিন থেকে তার শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে। আর তার এই আলাজিবা, মানে জিবার ওই উপরে যেটা থাকে, কি বলে, আলাজিবাই তো বলে, এই আলাজিবা ফুলে গেছে, এটা ফুলে ইয়ে হয়ে গেছে। ওইটা নিয়ে খুব রুগীকে মানে অ্যাংশাস দেখা, খুব উদ্বিগ্ন, টেনশন। হ্যাঁ, তো তিনি বলছেন যে 2 দিন আগে আমার এই আলাজিবাটা ফুলে গেছে। তো আমার পারিবারিক যিনি ডাক্তার আছেন তিনি বলছেন এটা তো খুব খারাপ লক্ষণ। হ্যাঁ, তো এরপর আমি খুব খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। হ্যাঁ, তবুও এই প্রতিদিনই মনে হচ্ছে বাড়ছে, পাও বাড়ছে।
হাতও বাঁচছে। তো এই কথাগুলো তিনি একবারে খুব দ্রুত বলে ফেলেন এক নিঃশ্বাসে। যখন একটা রুগী তার অসুস্থতার কথাগুলো একদম অনর্গল গড়গড় বলে যায়, তখন বোঝা যায় যে তার ভিতরে খুব বেশি অ্যাংজাইটি কাজ করছে, খুব বেশি সে উদ্বিগ্ন। এই কারণে তাড়াতাড়ি বলে ফেলে যে ডাক্তার সাহেব আমার আলাজিবা ফুলে গেছে, আমার এগুলো করছে, এই হচ্ছে, আমার অবস্থা খুব খারাপ, আমি ডাক্তারের কাছে গেছিলাম, তিনি তো বলছে যে না এটা খারাপ লক্ষণ, তারপর আমি সব খাওয়া দাওয়া এরকম খুব দ্রুত বলে ফেলতেছে। তো বলার পরে এবার বলতেছে যে ডাক্তার সাহেব আপনি কি আমার সমস্যাটা বুঝতে পারলেন? রুগী কি প্রশ্ন করলো, খুব ভালো করে ইম্পর্টেন্ট কথা বুঝেন। ডাক্তার সাহেব আপনি কি আমার সমস্যাটা ধরতে পারলেন? এরকম কথা কিন্তু বলতে পারে রুগী। কি বলতে পারে? এই রুগী বললো যে আমার সমস্যাটা কি আপনি বুঝলেন, বুঝতে পারলেন? আবার অনেক রুগী আপনাকে এরকম বলবে যে ডাক্তার সাহেব আমার সমস্যাটা কি আপনি ধরতে পারলেন? তো আমি বললাম জি, এটাকে এনজিওডিউমা বলে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। তবে আপনি কি এর আগে কোনো এনজিওডিউমার চিকিৎসা করেছেন? এরকম সমস্যার কতগুলো রোগী আপনি ভালো করতে পেরেছেন? এই টাইপের তিনি আরো অনেকগুলো প্রশ্ন করলেন। হ্যাঁ, আরো কথা হলো, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্ট টু নো। সে কিন্তু আমাকে বলেনি আপনি ডিএচএমএস বা বিএচএমএস। এবার দেখেন সে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে। বলছে যে ডাক্তার সাহেব আপনাকে দেখে তো খুব কম বয়স্ক লাগছে, আপনাকে দেখে তো খুব কম বয়স্ক লাগছে। অনেক রুগী এসে আপনাকে এভাবে বলবে যে ডাক্তার সাহেব আপনি দেখতে তো অত অভিজ্ঞ না, ডাইরেক্টলি বলে দেবে আপনি দেখতে তো অত অভিজ্ঞ না। হ্যাঁ, আমাকে বলতেছে যে আপনাকে দেখে তো খুব কম বয়স্ক লাগছে। কম বয়স্ক মানেই কিন্তু কম বয়স্ক কি হয়, অভিজ্ঞতা কম থাকে। সে কিন্তু পক্ষান্তরে বলেই দিয়েছে যে আপনার অভিজ্ঞতা না, অত অভিজ্ঞ না। তো এবার আবার বলতেছে যে এটা কি হোমিও চিকিৎসার মাধ্যমে ভালো হয়? তাহলে বুঝে গেলেন পুরা ফসফরাসের একটা বেসিক ক্যারেক্টার। এই টাইপের কথাগুলো কিন্তু আপনার চেম্বারে রোগীরা এসে বলবে। তো পেশেন্টকে ফসফরাস 30 দেওয়া হয়েছিল, আর এই টাইপের পেশেন্টকে এনজিওডিএমা দিয়ে আপনারা সার্চ দিলে সবকিছু পাবেন। আমার ইচ্ছা ছিল আজকে রোগটা নিয়ে আলোচনা করা, কিন্তু আসলে শারীরিক কন্ডিশনটা ভালো না, এই কারণে আমি এটা করলাম না। আপনি দেখে নেন, গুগলে সব পাওয়া যায়। তো তাকে কিছু মানে ফুডের খাবারের বিধিনিষেধ দিয়ে দিলাম। তো ওষুধ খাওয়ার পরে তার 3 দিন পরে তার এই হাতগুলো যে ফোলা ফোলা ভাব ছিল, তার ফুসকির ফোলাগুলো নাই হয়ে গেল। তো যেটা হয়েছিল প্রথম দিন ওষুধ খাওয়ার পর দ্বিতীয় দিন তার ঠোঁট ফুলে গেছিল। তো পরে বললো যে পরের দিন আবার অটোমেটিক ভালো হয়ে গেছিল। তো যেহেতু ভালোর দিকে আছে তাকে প্লাসিবো দিয়ে দিলাম। 7 দিন পরে তিনি ফোন দিয়ে জানালেন যে ফোলা ভাবগুলো আর নাই, আর তিনি ডায়েট চার্ট তাকে যা যা খেতে বলছি উনি সেভাবে খাচ্ছেন। তাকে মাছ মুরগির মাংস খেতে বলেছিলাম, গরু টরু কমপ্লিটলি নিষেধ। তো তিনি ওগুলা ওইভাবে ফলো করেছেন। তবে তিনি বললেন যে আগে আমার মুরগির মাংস খেলে বা প্রোটিন টাইপের খাবার খেলে তার সমস্যাগুলো বেড়ে যেত, ফোলাগুলো বেড়ে যেত। এখন আর ওই সমস্যাটা হচ্ছে না। তো এই কেসটাতে আমার ঢোকার জায়গাটা ছিল, যেদিক দিয়ে আমরা ঢুকলাম, আমরা বলি না কিং পিন সিনড্রোম বা কিং পিন জায়গা, এটা ছিল হচ্ছে তিনি কিন্তু আমার জ্ঞানের লেভেলটা পরীক্ষা করতে চেয়েছিলেন। কিউরিসিটি, তার কিউরিসিটি ছিল যে ডাক্তার এটা বুঝে কিনা, তার নামটা জানে কিনা। আমি যদি নামটা না জানতাম তাহলে অন্য কিছু হয়তো হতো। এই জন্যই এটাই হলো আমার জ্ঞান পরীক্ষা করা। পক্ষান্তরে আমার আসলে ট্রেনিংটা আছে কিনা, জ্ঞানটা কোত্থেকে আসে, ট্রেনিং বা শিক্ষা থেকেই, তাই না? তো এই আগ্রহটা থেকেই আমরা কিন্তু এই রুব্রিক্সটা নিতে পারি, কিউরিয়াস ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান ওয়ান্ট টু নো। ঠিক আছে, আমরা এই রুব্রিক্সটাকে এখানে ঢুকাইনি। আর কি নিতে পারি? আর নিতে পারি হচ্ছে অ্যাফেকশন, অ্যাফেকশনের রিটার্ন অফ অ্যাফেকশন, আর অ্যাংজাইটি, হেলথ অ্যাবাউট। আরো নেওয়া যায়, লাইট ডিজায়ার ফর মুখ্য, এগুলো তো নেওয়াই যায়। এই জিনিসগুলা দিয়ে তাকে ফসফরাস দেওয়া গেল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বিভিন্ন ফরমেটে
পেশেন্ট আপনার সাথে এসে তার একটা কিউরিসিটি থাকে যে আমি তো এই লোকের কাছে, সে তো পুরোপুরি হেল্পলেসনেস হয়ে কিন্তু আপনার কাছে আসছে। ফসফরাসের একটা অন্যতম বিষয় থাকে কিন্তু হেল্পলেসনেস। আমি পরবর্তী দিনে এই আলোচনাগুলো আনবো। তো সেখান থেকে সে চিন্তা করে আমি যার কাছে আসলাম, এই ভদ্রলোক সে কি আসলে পারবে? আমি যে প্যাথিটাতে আসলাম, এই হোমিওপ্যাথি, এটা আদৌ কি এটা সম্ভব? এই জিনিসগুলো তার মনের মধ্যে, এই কিউরিয়াস ভাবটা তার মনের মধ্যে কিন্তু থাকে, এবং এটা তার কথোপকথনের মধ্যে আমরা পেয়ে যাই। এই রুগী কিন্তু এই কথাগুলো এমনি এমনি বলে না, এমনি এমনি কথার কথা হিসাবে কিন্তু বলে না। রুগী এই কথাগুলা, এই যে এই টাইপের কথাগুলা বলে, এই কথাগুলা আসে তার ভাইটাল ফোর্স থেকে। তার ভেতরে আমাদের যে ভাইটাল ফোর্স আছে সেখান থেকেই আমাদের কথা, আমাদের আমাদের ভাইটাল ফোর্স দিয়ে তো আমাদের চিন্তাটা হয় না, আমাদের থিঙ্কিংটা, থট প্রসেস তো চলে, ওই থট প্রসেসটাই আউটপুটটা আমাদের ভোট দেওয়া হয়। তাহলে এই কথাগুলা হচ্ছে ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলা যদি আমরা চিনতে পারি বা শিখতে পারি, তাহলে আমাদের কেস টেকিং, রুগী দেখা এবং সিমিলিমাম করাটা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখতেছি।